আচ্ছা, কি বলতেছিলাম, 5 থেকে 10 মাসের ভিতর পিক ইনসিডেন্স হবে। কেন? এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে, যখনই ধরো এই কজগুলো কিন্তু আসবে, যখন লিখবা ইন্টারসেপশন, তখন এইগুলো দিবে। আর নয়তো হচ্ছে কি 2-3টা সিনারিও দিবে। এই যে কথাগুলো বলবো, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। কালকে তোমাদের ব্লগ পোস্টিং এর ওদের অ্যাসেসমেন্ট পরীক্ষা ছিল। যা বলছি তাই জিজ্ঞেস করছে, তাই পরীক্ষায় আসছে। তাও পারে না। কেন পারে না? কারণ কথাগুলো যে বলি, এগুলা মনে করা যায় এমনি বলি, বলে একটু মনোযোগ দিয়ে শুনে না কেউ, সেই জন্য। নাহলে এই কয়টা কথাই পরীক্ষার মধ্যে ঘুরে ফিরে জিজ্ঞেস করবে। আচ্ছা, ঠিক আছে। এখন কি বললাম? এটা হবে 5 থেকে হবে যে কোনো সময় হইতে পারে, তবে পিক ইনসিডেন্স থাকে 5 থেকে 10 মাস। কেন? যখন একটা বাচ্চা উইনিং শুরু করে, ধরো 5 থেকে 6 মাসের মধ্যে শুরু করে আস্তে আস্তে, তখনই ধরো বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া এগুলা ঢুকতে থাকে। আর মায়ের যে পেসিভ ইমিউনিটি, সেদিন যে ইমিউনিটির কথা বলছিলাম, পেসিভ ইমিউনিটি একটা আসে কিন্তু কোত্থেকে? মায়ের কাছ থেকে। ঠিক আছে, একটা ম্যাটারনাল একটা ইমিউনিটি আসে। তার মধ্যে আবার ল্যাকটেশনে যে মিল্কটা খাই, ওইটার মধ্যেও কিছু ইমিউনোগ্লোবুলিন থাকে। ওই জন্য আমাদের কিন্তু সব টিকা মানে এভাবে দিতে হয় না যে একদম বাচ্চা জন্মগ্রহণ করছে আমি সব টিকা দিয়ে দিব, ওইগুলো দিতে হয় না। কারণ ম্যাটারনাল একটা ইমিউনিটি থাকে, ইমিউনোগ্লোবুলিন গুলা থাকে বাচ্চাকে সেভ করার জন্য। সেজন্য কোনটা কখন দিতে হবে এরকম একটা টাইম শিডিউল থাকে। বুঝা গেছে? তাহলে যখন এই ম্যাটারনাল প্যাসিভ ইমিউনিটিটা আস্তে আস্তে কমতে থাকবে, তারপর তুমি এখান থেকে বাইরে থেকে বিভিন্ন ধরনের জীবাণু খাবা, তখনই আস্তে আস্তে কি হয়, আমাদের যখনই এরকম জীবাণুর বডির সিস্টেমে একটা ইমিউনিটি ডেভেলপ করে, তখন আমাদের লিমফেটিক সিস্টেম গুলাই মেনলি হচ্ছে কি এগুলা কাজ করে, লিম্ফোসাইট গুলা। তখন হচ্ছে লিম্ফ নোড গুলা বড় হইতে থাকে। কোথাকার লিম্ফ নোড? পিয়ার্স প্যাচ নাম শুনছো? পিয়ার্স প্যাচেস জি ম্যাম। Yes, ma'am. কি জিনিস বলো তো? আইলিয়ামে Ma'am, থাকবে এগ্রিগেশন অফ লিম্ফ নোড। aggregation of lymph. কোন জায়গায় থাকে? সাইট কোথায়? Ileum. আইলেমের কোথায়? কোথায়, কোন জায়গায়, কোন Terminal লেয়ারে? part. Terminal site. না, কোন লেয়ার? কোন লেয়ারে? কয়টা লেয়ার আছে গাটের? Submucosa. সাবমিউকোজাতে ভেরি গুড, থাকবে। ভেরি গুড। তাহলে এগুলো যখন বড় হবে, তখন কি হয়? অসামঞ্জস্য হয়ে যায়। তখন কি করে, প্রক্সিমা, ধরো এটা একটা মানে এটা একটা লুপ, এটা একটা লুপ ধরো, গাটের একটা লুপ। ঠিক আছে, এই জায়গার অংশ বড় হয়ে গেছে। সাধারণত কি হয়, পেরিস্টালসিসটা এদিক থেকে এদিকে যায় না? প্রক্সিমা থেকে তো ডিস্টাল যায় পেরিস্টালসিস। তখন কি হয়, এই লুপটার ভিতর এভাবে ঢুকে যায় গিয়ে। ধরো এই লুপটা, এটা কন্ট্রিবিউশন, তো এই লুপটা এটার ভিতর এভাবে ঢুকে যায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ইন্টারসেপশন। আমাদের যখনই এরকম জীবাণু বডির সিস্টেমে একটা ইমিউনিটি ডেভেলপ করে, তখন আমাদের লিম্ফেটিক সিস্টেম গুলাই মেনলি হচ্ছে কি এগুলা কাজ করে, লিম্ফোসাইট গুলা। তখন হচ্ছে লিম্ফ নোড গুলা বড় হইতে থাকে। কোথাকার লিম্ফ নোড? পিয়ার্স প্যাচ নাম শুনছো? পিয়ার্স প্যাচেস জি ম্যাম। Yes, ma'am. এটা কি জিনিস বলো তো? আইলিয়ামে Ma'am, থাকবে lymphatic. এগ্রিগেশন অফ লিম্ফ নোড। Aggregation of lymph. কোন জায়গায় থাকে? সাইট কোথায়? Ileum. আইলেমের কোথায়? কোথায়, কোন জায়গায়, কোন Terminal লেয়ারে? part. Terminal site. না, কোন লেয়ার? কোন লেয়ারে? কয়টা লেয়ার আছে গাটের? Submucosa. সাবমিউকোজাতে ভেরি গুড, থাকবে। ভেরি গুড। তাহলে এগুলা যখন বড় হবে, তখন কি হয়, অসামঞ্জস্য হয়ে যায়। তখন কি করে, প্রক্সিমা, ধরো এটা একটা মানে এটা একটা লুপ, এটা একটা লুপ ধরো, গাটের একটা লুপ। ঠিক আছে, এই জায়গার অংশ বড় হয়ে গেছে। সাধারণত কি হয়, পেরিস্টালসিসটা এদিক থেকে এদিকে যায় না? প্রক্সিমা থেকে তো ডিস্টাল যায় পেরিস্টালসিস। তখন কি হয়, এই লুপটার ভিতর এভাবে ঢুকে যায় গিয়ে। ধরো এই লুপটা, এটা কন্টিনিউশন, তো এই লুপটা এটার ভিতর এভাবে ঢুকে যায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ইন্টারসেপশন। বুঝা গেছে? প্রক্সিমাল লুপটা সাধারণত ডিস্টাল লুপের ভিতর ঢুকে যায় পেরিস্টালসিসের সময়। তাহলে এবার তোমরা ডেফিনিশন বলতে পারবা ইন্টারসেপশন কি জিনিস? ইন্টারসেপশন ভালগুলো আছে, এগুলো ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে, রিটেনেও থাকবে। ইনভেজিনেশন অফ
one segment of bowel into the adjacent segment, another adjacent segment of bowel মানে একদম পাশাপাশি মোটামুটি ওরকমে ঢুকে যাবে, এটাকেই বলে ইন্টারসেপশন। বুঝা গেছে? আচ্ছা, জি কেউ না বুঝলে কিন্তু আমাকে ইন্টারাপ্ট করতে পারো, কেউ যদি মাঝখানে না বুঝো আমাকে জিজ্ঞেস করবে। এখন তোমরা বইটা একটু খুলো, তাহলে ছবিটা দেখলে আরো ভালো করে বুঝে যাবে। ম্যাম পিডিএফটা কস কি খুলো, বলছিলেন? কত 1200 কস কস হচ্ছে কি বিভিন্ন বয়সে বিভিন্নটা। এই বাচ্চাদের এটা হচ্ছে উইনিং এর সময় হতে পারে। তারপর আরেকটু বড় হলে যাদের ধরো 2 বছর বা এরকম 2 বছরের উপরে, ওদের হচ্ছে কি ধরো মিকাস ডাইভার্টিকুলাম আছে বা কোনো পলিপ আছে, সেক্ষেত্রে হইতে পারে, মানে কোনো অ্যাসোসিয়েটেড কোনো প্যাথোলজি থাকে তখনও হইতে পারে। আবার বড়দের ক্ষেত্রে যেগুলো অ্যাডাল্টের ক্ষেত্রে অনেক সময় হয় হয় যে ওদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় টিউমারের জন্য হয়। কারো কারো এক জায়গায় একটা টিউমার আছে, ওটা অ্যাডজাসেন্ট সেগমেন্টে এভাবে ঢুকে গেছে। ঠিক আছে, এগুলাই হচ্ছে কজ। তাহলে এবার বইটা খুলো, 1284 পেজ। নাসরিন বুঝতে পারছো? Yes, ম্যাম। বইটা খুলো, 1284 পেজ খুলো। ছবিটা একটু দেখো, দেখা যায় একটা ছবি? জি Yes, ম্যাম। ma'am. এই ছবিটা দেখা যায়? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা দেখো, এই জিনিসটা পুরোটাকেই বলতেছি আমরা ইন্টারসেপশন। এখন এখানে কোনটা কি? একটা হচ্ছে ইনার টিউব থাকবে, মানে যে লুপটা ঢুকে যাচ্ছে, এটাই ঢুকে যাচ্ছে, ঠিক না? একটা ইনার টিউব থাকবে, আর একটা হচ্ছে মিডল টিউব যেটা কভার করে থাকবে, আর একটা হচ্ছে শীট, এটা হচ্ছে বাইরের কভার। মিডল টিউবটা হচ্ছে রিটার্নিং যেটা। তো এখন এটার উপর ডিপেন্ড করে ইনার টিউবকে বলে ইন্টারসেপ্টাম। ছবির মধ্যে দেওয়া আছে, আমার এখানে যদিও স্পষ্ট না, তোমরা তোমাদেরটা খোলো দেখো। যেটা ঢুকতেছে ওটাকে বলতেছে ইন্টারসেপ্টাম, আর যেটা বাইরের কাভারিং ওইটাকে বলতেছে ইন্টারসেপিয়েন্ট। ঠিক আছে, ইন্টারসেপিয়েন্স। আর এখানে হচ্ছে কি একটা অ্যাপেক্স থাকবে, আর এটাকে বলতেছে নেক। যে জায়গাটাতে ঢুকতেছে ওটাকে বলতেছে নেক। ম্যাম মিডল লুপ কোনটা? মিডল লুপ এখানে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে রিটার্নিং অথবা মানে যেটা হচ্ছে ঢুকবে, ঢুকতেছে ওটা হচ্ছে কি ইন্টারসেপ্টাম যেটা ঢুকতেছে, আর মিডল টিউব বলতেছে এই জিনিসটাকে। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এটাই হচ্ছে এটা ইন্টারসেপশনের যদি কখনো ছবি দিতে বলে তাহলে এভাবে দিবা। আর প্যাথোলজি বলতে গেলে প্যাথোলজি ওরা যেটা বুঝাইছে তোমরা এভাবে দিতে পারো। যদি 3টা পার্ট জিজ্ঞেস করে তখন এই ক্ষেত্রে এভাবে পার্টটা বলবো। আচ্ছা, এটা গেল। এরপরে তোমরা নিচে একটা ইয়া দেখবা, বক্স দেখবা, বক্সের মাধ্যমে বুঝাইছে কোনটা কাদের বেশি হবে, কোনটা কাদের বেশি হবে। বাচ্চাদের ক্ষেত্রে আইলিওকোলিকটাই মেইন বলতেছে, ঠিক আছে? আর ওইটা হচ্ছে তোমার প্যাথোলজি কোন জায়গায় আছে, যেমন স্মল গাটও হইতে পারে, স্মল গাটও হইতে পারে। যদি বললাম যে কোনো ধরনের প্যাথোলজি থাকে তখন একটা ভিতরে একটা ঢুকে যেতে পারে। ঠিক আছে, আইলিও যেটা বলতেছে আর কি, অথবা আইলিও কোলিক বিভিন্ন ধরনের হতে পারে, তবে কমন কাজ হচ্ছে আইলিও কোলিক। এখন আসো, এটা গেল। পেশেন্টের ফিচার কিরকম হবে, বাচ্চাটা কিরকম করবে, অ্যাজ ইউজুয়াল ইন্টেস্টিনাল। তবে বাচ্চাদের ক্ষেত্রে বুঝবা কেমনে? বাচ্চা তো আমাকে বলবে না যে ওর এখানে ব্যথা, বা বলবে না যে আমার বমি আসতেছে, এগুলো তো কিছু বলবে না, তোমাকে দেখে বুঝতে হবে। বাচ্চাটা একদম স্ক্রিমিং করে কান্না করবে, অনেক মানে চিৎকার করে কান্না করবে, আবার ভালো হয়ে যাবে। ঠিক আছে, এরকম ফিউ মিনিটস থাকবে সে কান্না করবে, মানে ব্যথার চোটে, সিভিয়ার তীব্র ব্যথা। ব্যথাটা কেন হবে? যখনই পেরিস্টালসিস হবে তখনই তো এটা ঢুকতে থাকবে, কান্না করবে, আবার ভালো হয়ে যাবে, আবার কান্না করবে, আবার কিছুক্ষণ ভালো থাকবে। মানে যখনই তার এই লুপটা ঢুকতেছে বা পেরিস্টালসিস
হচ্ছে তখনই সে পেনটা করবে, এটাই হচ্ছে তার ফিচার থাকবে। একদম জিনিসটা বলে স্ক্রিমিং করবে, চিৎকার করে কান্না করবে। এটা গেল একটা। ডিস্টেনশন এগুলো হচ্ছে পরে আসবে। বমি আসবে, বমি করবে, বমির মধ্যে প্রথমে বাইল স্টেনিং থাকবে না, পরে যখন অবস্ট্রাকশন বাড়তে থাকবে তখন বাইল স্টেনিং সহ আসবে। আচ্ছা, এগুলা গেল। এরপর তুমি সাইন কি পাবা? তুমি কিন্তু বাচ্চা যখন স্ক্রিমিং করবে, কথাটা হচ্ছে এরকম যে বাচ্চাটা যখন ভালো থাকবে মাঝখানে ইন দা মিন টাইম, তখনই তুমি বাচ্চাটাকে এক্সামিনেশন করবে। এই এক্সামিনেশন করার সময় তোমার একটা টিপিক্যাল পাওয়া যায়, সবার ক্ষেত্রে না, ধরো কিছু পার্সেন্টেজের ক্ষেত্রে পাওয়া যায়। তুমি আম্বিলিকাসের পাশে লেফট সাইডের ওদিকে একটা সসের শেপ একটা জিনিস পাবা, লাম্প টাইপস এর পাবা। ঠিক আছে, সসের শেপ বলছে। এটা বলছে কি কনকেভিটিটা আম্বিলিকাসের দিকে থাকবে। তোমাদের এত কিছু বলার দরকার নেই, যে একটা সসের শেপ আমি লাম্প পাবো হাতে, সাথে রাইট আইলিয়াক ফোসাই এমটিনেস পাবো। এই এমটিনেস কে কি বলে? ডান্সিং সাইন বলে। ঠিক আছে, ডান্সিং সাইন একটু কঠিন মনে হবে, কয়েকবার শুনলে বা কয়েকবার পড়লে তখন ক্লিয়ার হয়ে যাবে। এটা গেল। আর একটা ফিচার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, ঠিক থাকবে, পরে দিয়ে কি পছন্দ করো না? ব্রেডের সাথে জেলি করো কেউ পছন্দ? জি Yes, ম্যাম। ma'am. নাকি বলবা এগুলা বাচ্চাদের খাওয়ার? জানি না বাচ্চাদের খাওয়ার কিনা, কিন্তু আমার ভালো লাগে। এখানে হচ্ছে কি এরকম জেলি টাইপস এর ওর স্টুলের পরে, বা স্টুল তো থাকবে না, যদি এরকম অবস্ট্রাকশন হয়ে থাকে তখন এরকম রেড কারেন্ট জেলি টাইপের জেলি যাবে। ঠিক আছে, এটা দেখেই বুঝবা রেড কারেন্ট জেলি বলে এটাকে। এটাই হচ্ছে একটা মেইন ফিচার, যে কি থাকে, রেড কারেন্ট জেলি থাকে। স্যাররা শুনতে চাই বাচ্চাদের কি পাবা? রেড কারেন্ট জেলি পাবা। এখন বলতে পারো যে একটা এটাকে কি বলে, থার্ড ইয়ার সিমটম বলে বা ফোর্থ ইয়ার সিমটম বলে। আমি যে এই কথাগুলো বলতেছি, এখন দেখবা তোমাদের আশেপাশে ছোট বাচ্চা থাকলে বা ভাই বোনের বাচ্চা থাকলে এরকম অনেক সময় আমাশয় যায় না, এটাকেও তোমরা রেড কারেন্ট জেলি হিসাবে দেখবা চোখের সামনে। তবে না, খেয়াল করতে হয়, ছোট বাচ্চা থাকলে এটা মাথায় রাখতে হবে। তাহলে ডিডির মধ্যে কিন্তু একটা আসবে গ্যাস্ট্রোএন্টারাইটিস আসবে, ওই আমাশয় বলে না অনেকে, দেখা যায় এগুলাতেও কিন্তু এরকম যায়। কিন্তু এটা রেড কারেন্ট জেলি না, এটা হচ্ছে কি ব্লাডি ব্লাডি এমনি মিউকাসের মতো যায়। ঠিক আছে, কিন্তু এটা রেড কারেন্ট জেলির সাথে গোলানো যাবে না। কিন্তু ওইটাতে এই ফিচার গুলা থাকবে না, বাচ্চা সিভিয়ার ব্যথা সিভিয়ার পেন নিয়ে এরকম স্ক্রিমিং করবে না। যদি এরকম করে তখন তোমাকে এটা মাথায় রাখতে হবে, এটা যে ইন্টারসেপশন হইতে পারে। তবে এটা দেখা যায় যে ওই যে বললাম 1 বছরের ভিতর বা 1.5 বছরের ভিতর এই জিনিসগুলো একটু বেশি হয়। আচ্ছা, এটা গেল। এখন আমরা ক্লিনিক্যাল ফিচার পাইলাম, এরপর কি করব? এরপর কি করা যায় বলতো? ট্রিটমেন্ট করব। আর কিছু বলবো না ট্রিটমেন্টের আগে? করবো। ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন করবো। Diagnose করতে এখন হবে। আমি তো কি করব হুমায়রা? Investigation. হ্যাঁ, না মাঝখানে আরেকটা কি বলছি মনে হয়। আচ্ছা, তাহলে আমি কি বলতেছিলাম? হ্যাঁ, এটা হচ্ছে আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যে ওর একটা ইন্টারসেপশন। এটা আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটা কনফার্ম করার জন্য আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করতে পারি? ম্যাম এক্সরে করব। এক্সরেতে কি পাইতে পারি? এক্সরে কি? এক্সরে বলার সময় পুরোটা বলবা। কালকেও খাতায় সবাই এক্সরে এক্সরে লিখে রাখছে, কিসের এক্সরে আর এটা লিখে। এক্সরে অ্যাবডোমেন। এক্সরে অ্যাবডোমেনে কি পাইতে পারি? ম্যাম এক সাইন পাবো, ক্ল সাইন। ক্লস সাইন কি? ওটা কি এক্সরে দেখে গেছো না বইয়ে? ম্যাম সাইনটা একবার দেখছিলাম ইন্টারসেপশনে। এটা কি কি এক্সরেতে পাবা এটা বলো আগে। এক্সরে কি 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 কিভাবে এক্সরে করা যায়? Contrast X-ray. পয়েন্ট Dye X-ray. কন্ট্যাক্টে
কন্ট্রাস্টে পাবো। কন্ট্রাস্ট দিয়ে, এখন কি কন্ট্রাস্ট দিই আমরা? এই বাকিরা বুঝতেছো? যাই ম্যাডাম। বাকিরা হ্যাঁ বুঝতেছো? ম্যাডাম বুঝতে। তোমাকে বলি নাই, বাকিদেরকে বলতেছো, যারা কথা বলতেছো না, বুঝতেছো? জি ম্যাম। এটাও বলবা না। আচ্ছা, বুঝতেছি ম্যাম। ঠিক। তাহলে কন্ট্রাস্ট আমরা কি দিতে পারি? কি বেরিয়াম ইউজ দেব। করবো? বেরিয়াম। 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 বেরিয়াম ইউজ করি, ঠিক আছে। এটা জিজ্ঞেস করবে যে কি কন্ট্রাস্ট দাও, বেরিয়াম দেই। আচ্ছা, এক এক জায়গায় কিন্তু এক একটা দেই, এখানে বেরিয়াম দেই, এক্সের সময় বেরিয়াম দেই। আচ্ছা, বেরিয়াম যখন দিব ওটা ওই সাদা কালার দেখা যাবে। এখন হচ্ছে ইয়াটা খুলো, এক্সের ছবিটা খুলো। কত পেজে? এটা হচ্ছে 89 পেজে, 1289 পেজে এক্সের ছবিটা খুলো। প্রথম হচ্ছে প্লেন এক্সরে করবা, ঠিক আছে। দেন আসবে একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের পেশেন্ট আসছে, তুমি তো জানো না এটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এটা আমি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমাকে ফার্স্ট একটা এক্সরে করতে হবে। এক্সরের মধ্যে দেখা যাবে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন থাকলে ওটা হয় এয়ার ফ্লুইড লেভেল থাকবে এরকম কাটা কাটা দাগ, আর না হলে কোনো একটা জায়গায় গ্যাস শ্যাডো এরকম থাকবে, এরকম বুঝা যাবে, কিছুটা না হলেও বুঝা যাবে। পুরাপুরি যদি বোঝা না যায় তাহলে প্লেন এক্সরেতে কি হবে, গ্যাস শ্যাডো অ্যাকশন থাকবে সিকামের ওখানে। তারপর তুমি যদি একটা বেরিয়াম করো, বেরিয়াম কি হবে, এটা বেরিয়াম কি বলে? বেরিয়াম বেরিয়াম। রেডিও অপিক শ্যাডো দেয়। না, বেরিয়ামের মধ্যে কি কি এক্সরে করা যায়? বেরিয়াম মিল। ফার্স্টে কি করা যায় যদি সুফাগাস দেখতে চাই? বেরিয়াম মিল এক্সরে। বেরিয়াম মিল দেখবো। বেরিয়াম মিল কোনটাতে দেখবো? ডিউডেনাম ক্যাপ দেখার জন্য। মানে স্টোমাকের জন্য, ঠিক আছে। আর সুফাগাস দেখার জন্য কি বলবো? প্রতিটার আলাদা আলাদা নাম আছে, কিন্তু নামগুলো জানতে হবে। বলো, সুফাগাস দেখার জন্য কি করব? বেরিয়াম সোয়ালো, ঠিক আছে। বেরিয়াম সোয়ালো, এই টার্মগুলো মনে রাখবা। তাহলে দুইটা জিনিস জানলে, একটা হচ্ছে বেরিয়াম সোয়ালো, একটা হচ্ছে বেরিয়াম মিল। এগুলো হচ্ছে মুখ দিয়ে খাওয়াবা, কিন্তু ডাই মুখ দিয়ে। তাহলে নিচে দিয়ে দেখার জন্য কি করব? তুমি ওই খাওয়াই এক্সরে নিতে নিতে তোমার নিজ বুঝি পর্যন্ত নাই কি যাইতে বলছো। হবে। একটা হচ্ছে বেরিয়াম সোয়ালো, ইসোফেগাস দেখার জন্য, ইসোফেগাসের কোনো প্যাথোলজি দেখার জন্য বেরিয়াম সোয়ালো এক্সরে বলে এটাকে। আর তোমরা যেটা বললা স্টোমাক দেখার জন্য বা ডিউটেনামের প্যাথোলজি দেখার জন্য, ওইখানে দেখার জন্য আমরা বেরিয়াম মিল করব। তাহলে আমরা কোলনের প্যাথোলজি দেখার জন্য কি করব? বেরিয়াম এনেমাটা করব, লোয়ার জিআইটি দেখতে। বেরিয়াম এনেমা করব, মানে এটা পায়ুপথ দিয়ে ঢুকাবো, তখন বেরিয়ামটা মুখ দিয়ে করে এতটুকু দেখা যাবে না, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, স্মল গার্ড দেখার জন্য কিন্তু কিছু যা ইউজ করতে পারি আমরা আমরা এগুলো আছে, এগুলো পরে বলবো। একটা জিনিস বলতে গেলে একটু সময় বেশি নেই। তাহলে এখানে আমরা কি করব? বেরিয়াম এনামা এক্সরে করব। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এখন সেটা হচ্ছে বেরিয়াম এনামা। এখানে কি বলছে, মানে এনেমাটা আমরা ঢুকাবো কোন দিকে? রেকটাম দিয়ে। রেকটাম দিয়ে ঢুকালে তাহলে চিন্তা করো কোন দিকে যাবে। ফার্স্টে ডিসেন্ডিং যাবে, ট্রান্সভার্স যাবে, অ্যাসেন্ডিং যাবে। মিলাইতে পারতেছো? জি ম্যাম। তাহলে ma'am. যে জায়গায় এসে প্যাথোলজিটা, যে জায়গাটাই প্যাথোলজি ওইখানে এসে ব্লক হয়ে যাবে, কিন্তু আর যাবে না। ওই দেখো ওই জায়গাটাতেই ক্ল সাইন হয়ে আছে, এরকম ক্ল থাবার মতো, তাই না? দেখতেছো সবাই? সবার কাছে আছে তো না পিডিএফ? Yes, ma'am. Yes, ma'am. তাহলে ওরকম ক্ল সাইন, তাহলে যদি এরকম একটা ক্ল সাইন দেখো, এরকম যদি একটা এক্সরে দিয়ে দেয় হসপিটাল, বলতে পারবা না এটা কিসের? এটা আর ভুলবা না সারা Yes, জীবন। ma'am. বেরিয়াম এনেমা। হ্যাঁ, বেরিয়াম এনামা। বেরিয়াম এনামা তো শুধু এখানে না, আমরা অন্যখানেও করতে পারি। বেরিয়াম এনামা এক্সরে বলে এটা, ঠিক আছে। কিন্তু এই বেরিয়াম এনামাতে যখন তুমি এরকম ক্ল সাইন পাবা, এই ক্ল সাইনটা হবে কার জন্য? ইন্টারসেপশনের জন্য। ক্লিয়ার? এক জি একটা ম্যাম। ডিজিজে কিন্তু Yes, এক ma'am. এক রকম সাইন পাওয়া যায়। বিভিন্ন ডিজিজে বিভিন্ন রকম সাইন পাওয়া যায়। কার্সিনোমাতে একটা পাই, তো যখন কার্সিনোমা পড়াবো তখন বলবো। ওটাতে অ্যাপল পোর ডিফর্মিটি, অ্যাপল খেলে যেরকম একটা আলাদা থাকে, একটা কামড়ের একটা ইয়া থাকবে, ওইরকম একটা পাওয়া যাবে কার্সিনোমা। আচ্ছা, এগুলো পরে টপিকস।
এরকম ক্লস সাইন পাইলে সবসময় কি বলবা ইন্টারসেপশন। এখন আসো এক্সরে গেল ম্যাম এরপর কখন কোনটা দিব সেটা কিভাবে বুঝবো? কখন বেরিয়াম মিল দিব, কখন হচ্ছে তুমি কোন জায়গায় বেরিয়াম এনএম? প্যাথোলজি দেখতে চাচ্ছ? ধরো তুমি সাসপেক্ট করতেছো ইয়াস পাইলোরিক স্টেনোসিস আছে, বুঝা গেছে? তুমি সাসপেক্ট করতেছো ওর হিস্ট্রি নিয়ে, আমরা এই জন্য ফার্স্টে হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন এগুলো করি এই জন্য। কারণ আমি তো আগাটুকুটা সব ইনভেস্টিগেশন দিয়ে দিতে পারবো না, আমাকে আগে দেখতে হবে পেশেন্টটা আমার হিস্ট্রি কোন দিকে যাচ্ছে, আমার ক্লিনিক্যাল আই শার্প হইতে হবে এই জন্য। আমি দেখবো কোন দিকে এতক্ষণে কি আসতেছে, তাহলে আমি ওই রিলেটেড ইনভেস্টিগেশন গুলো ওকে দিব। আমি দেখতেছি ওর আপারের কোনো সমস্যা, ওর জিআই ও খাওয়ার সাথে সাথে ওর রিগার্জিটেট করে ফেলতেছে বা খাওয়ার পর পরে বমি করে ফেলতেছে, তাহলে ওর নিশ্চয়ই উপরের দিকে কোনো সমস্যা, ওর আপা ইসোফেগাস অথবা স্টোমাকের কোনো সমস্যা। তখন ওকে আমি মিল অথবা সোয়ালো দিব। যদি আমি ধারণা করতেছি ওর ইসোফেগাসের সমস্যা, আমি সোয়ালো দিব। বুঝা গেছে? আর যদি মনে করি যে না ওর লোয়ার জিআই কোনো সমস্যা, লোয়ার জিআই এর বিভিন্ন ধরনের সিমটম থাকে, যেমন ধরো এইটার কথা বলতেছি, আমি ধারণা করতেছি ইন্টারসেপশন, তাহলে ওকে আমি উপরের গুলা দিয়ে লাভ, তবে নিচেটা দিতে হবে। বুঝা গেছে? নাসরিন কে জিজ্ঞেস করছে? নাসরিন ইয়েস ম্যাম। বুঝছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আসো আমরা ধাপে ধাপে যাই, এরপর আমরা কি করতে পারি? ট্রিটমেন্ট। না আর কিছু করবো না, ইনভেস্টিগেশন এটাতে আলট্রাসোনোগ্রাফি এইটা আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য অ্যাবডোমেন করবো। আল্ট্রাসোনোগ্রাফিতে কি পাবো? ব্লক দেখা যাবে। আল্ট্রাসোনোগ্রাফিতে একটা ডোনাট সাইন পাবো, আল্ট্রাসোনোগ্রাফিতে একটা ডোনাট সাইন পাবো, ঠিক আছে? ডোনাট তো খাইছো সবাই, খাও নাই? জি ম্যাম। ইয়েস ম্যাম। ডোনাটটা কেমন হয় দেখতে? গোল কালার হয়, গোল গোল কালার, মাঝখানে ফাঁকা গোল তার থাকে। কালার হয় না, গোল হয়, ঠিক আছে? গোল হয়, মাঝখানে টায়ারের খালি মতো থাকে, দেখতে তাই না? ছোট। হ্যাঁ টায়ারের মতো দেখতে। তাহলে ওইটা হচ্ছে কি এরকম গোল থাকবে, মাঝখানে একটা কনসেন্ট্রিক একটা এরিয়া থাকবে, ডোনাট সাইন বলে এটাকে, ডোনাট সাইন পাবো। আচ্ছা এটা গেল। এখন এগুলা পাইলে আমরা সাধারণত এরপরে ট্রিটমেন্টে চলে যাই, কিন্তু বাইরে ওরা তো সিটি স্ক্যান ওরা তো কনফার্ম হয়, একদম পুরাটাই কনফার্ম হয়। সিটি স্ক্যানে কি পাবো? সিটি স্ক্যানে একটা সাইন বলে, ওটাকে বলে টার্গেট সাইন। এই কথাগুলো সব এখানে লেখা আছে, ঠিক আছে? তাহলে কোনটাতে কি সাইন মনে থাকবে তো? ধরো তোমাকে এখন একটা ইনশাআল্লাহ। রিটেনের একটা ইয়া দিয়ে দিল, কোশ্চেন দিয়ে দিল, একটা বাচ্চা এত বছর এত 10 মাসের একটা বাচ্চা এরকম স্ক্রিমিং করছে, আলট্রাসোনোগ্রাফিতে এরকম ডোনাট সাইন পাওয়া গেল অথবা সিটি স্ক্যানে এরকম টার্গেট সাইন পাওয়া গেল, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? পারবা না? জি ম্যাম। ইনশাআল্লাহ। ইয়েস ম্যাম। এভাবেই পড়তে হবে, ঠিক আছে? এখন গেল। এখন আদার ইনভেস্টিগেশন, তোমাকে তো বাচ্চা যদি দেখো যে খুব খারাপ অবস্থা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অবস্ট্রাকশন অনেক বেশি, সে দেরিতে আসছে, তাহলে তোমাকে অ্যাসোসিয়েটেড ওর ফিটনেস এগুলো করতে হবে। ওগুলাতে আমি আর যাচ্ছি না। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আমরা কি করতে পারি, ইলেকট্রোলাইট করতে পারি, আর সিবিসি তো একটা ফিটনেস এর জন্য করবোই, ঠিক আছে? অ্যাসোসিয়েটেড গুলো তো করবোই, এগুলো আর বলার দরকার নেই, এগুলো হচ্ছে কনফার্ম। আমি এগুলো এখন আসো ট্রিটমেন্ট কি? প্রথমে আমরা কনজেক্টিভ দিয়ে চেষ্টা করবো। আমরা সার্জারিতে সবসময় সার্জারি গুড সার্জন কখন হয় জানো? আমাদের স্যার বলতো, গুড সার্জন কাকে বলবো? যে সার্জারি অ্যাভয়েড করতে পারবে, যে জানে যে কখন সার্জারি করতে হবে না, ঠিক আছে? সেই হয় গুড সার্জন, যে সার্জারি করে ফেললে গুড সার্জন হবে। তাহলে এখন আসো আমরা ফার্স্টে কনজারভেটিভ দিয়ে চেষ্টা করবো। বেশিরভাগ বাচ্চা কনজারভেটিভে কিন্তু ভালো হয়ে যায়, কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে অন্য কথা। কিন্তু অ্যাডাল্টে কিন্তু তুমি যদি ইন্টারসেপশন পাও, তোমাকে সার্জারিতে যাইতে হবে, কারণ তার ক্ষেত্রে এমনি এগুলাতে হয় না, তার ক্ষেত্রে কোনো প্যাথোলজি থাকে, সেই জন্য হয়। বাচ্চাদের তো এই যে বললাম যে ইনফেকশনের জন্য হয়ে যেতে পারে, তুমি ইনফেকশন সাবসাইড হলে ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাকে কনজারভেটিভ ট্রাই করতে হবে। কিন্তু বড়দের ক্ষেত্রে কোনো একটা প্যাথোলজি থাকে, হয় টিউমার না হলে পলিপ, কিছু একটা থাকে, এই জন্য ইন্টারসেপশনটা হয়। তাহলে ওদের ক্ষেত্রে কনজারভেটিভ যায় না। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় 70% কনজারভেটিভে ভালো হয়ে যায়। এখন আসো কনজারভেটিভ দিলে কনজারভেটিভ, কি আগের জায়গায় চলে আসবে?
কোনটা না কি দিলে? কনজারভেটিভ দেওয়ার পর হ্যাঁ হ্যাঁ, কি ইন্টেস্টিন আগের মতো চলে আসবে? আগের মতো মানে ওই লুপটা খুলে যাবে আর কি, কিন্তু খুলে গেলেও অনেক সময় রিকারেন্স হয়, যার কপাল খারাপ থাকবে রিকারেন্স হবে। ঠিক আছে, সেজন্য খুলে গেছে, খোলার পরে তুমি ডিসচার্জ দিয়ে দেখতে পারবে, ডিসচার্জ দিয়ে দিতে পারবে না, ওকে তোমার অবজার্ভ করতে হবে। অবজার্ভ করে সে যদি ভালো থাকে তখন তুমি ছাড়তে পারবে। এখন আসো কনজারভেটিভ কি করতে পারি আমরা, এটাকে কি বলে, নিউমেটিক অথবা হাইড্রোস্ট্যাটিক রিডাকশন বলে। ঠিক আছে, কনজারভেটিভ মানে আমি ওকে ফ্লুইড চালাইলাম, অন্য পেশেন্টের মতো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে দেখলাম, একটা অ্যানজিটিউব দিয়ে বসা রাখলাম, ওইরকম না। আমাকে এটা ছাড়াইতে হবে, এটা যে আটকায় আছে এটা ছাড়াইতে হবে আমাকে। এখন ছাড়াবো কিভাবে, এটাকে বলে নিউমেটিক অথবা হাইড্রোস্ট্যাটিক রিডাকশন। নিউমেটিক মানে কি, এয়ার নিউমো মানে কি, ইয়ার। এয়ার তাহলে ইয়া হয় ইয়ার দিয়ে রিডাকশন করব, আদারওয়াইজ হাইড্রোস্ট্যাটিক বেরিয়াম দিয়ে আমরা একটা রিডাকশন করতে পারি। এখন আমাকে বলে এই রিডাকশনটা আমরা করব কিভাবে, এটা কমন সেন্স কি বলে কিভাবে করব? বাতাস কোন দিকে ঢুকাবো? রেকটাম দিয়ে ঢুকাবো। অপোজিট সাইড দিয়ে। রেকটাম দিয়ে ঢুকাবো। ঠিক আছে, ওইভাবে রিডাকশন করব। এখন রিডাকশন করার পর সময় কিন্তু খুব জেন্টলি করতে হবে, একটা প্রেসার আছে, প্রেসার মেনটেন করে করতে হবে। তুমি একদম ধুম করে ঢুকাই দিলা, পাথুরেশন হয়ে যাবে। বুঝা গেছে? এখন বুঝবা কেমনে রিডাকশন হচ্ছে, যখন দেখবা রেট্রোগ্রেড তোমার রিফ্লাক্স হচ্ছে, ওইখান থেকে যেটা দিচ্ছ বাতাস দাও বা বেরিয়াম দাও, ওইটা রিফ্লাক্স হয়ে ইয়াতে যাচ্ছে কিনা, স্মল গাটে যাচ্ছে কিনা, ওটা দেখতে হবে। যদি দেখো যে ওইখানে চলে গেছে, আমরা তো গেল না, দেখলো না একটু আগে ক্লস সাইন হয়ে আছে, বাকিটুক তো গেল না। যদি দেখো যে রিফ্লাক্স ঠিক আছে, চলে গেছে, তাহলে বুঝতে পারবা এটা ঠিক হয়ে গেছে। সাথে সাথে পেশেন্টের ক্লিনিক্যাল সিমটম গুলো ইমপ্রুভ করবে। ও যে কান্না করতেছিল কান্না করবে না, সে টক্সিক থাকবে না, সে ভালোভাবেই থাকবে, মানে তার সিমটম গুলা রিডিউস হয়ে যাবে। এগুলা দেখে তুমি বুঝতে পারবা যে হয়ে গেছে। তো তোমাকে অবজার্ভ করতে হবে, কারণ এটা আবার আবার ঢুকে যেতে পারে, তুমি তো ছাড়াই দিলা না, এটা ঢুকে যেতে পারে। বুঝা গেছে? এটাকে বলে নিউমেটিক অথবা হাইড্রোস্ট্যাটিক অ্যাকশন করবো আমরা। ম্যাম তা অনেক তোমার যখন তাড়াতাড়ি বলছেন। পেডিয়াট্রিক্স, অনেক তাড়াতাড়ি বলতেছি, বুঝি নাই আমি, তাড়াতাড়ি হচ্ছে? ইয়েস ম্যাম, আমি কে কিছুই বলছে কথা? ম্যাম আমি বলছি। নাসরিন, কোনটা বুঝো নাই বলো? তাড়াতাড়ি করতেছি, সময় শেষ হয়ে গেছে, তো আমি ইন্টারসেপশন আজকে শেষ করতে চাচ্ছি, এই জন্য। বলো, কি বুঝো নাই, রিডাকশন বুঝো নাই? ম্যাম ম্যানেজমেন্টটাই বুঝি নাই, পুরোটাই বুঝি নাই। আচ্ছা, ফার্স্টে হচ্ছে কি আমরা কনজারভেটিভ দিব, সবসময় আমরা কনজারভেটিভ দিয়ে চেষ্টা করব আগে। তবে এমন না যে আমি কোনটাতে কনজারভেটিভ দিব, ওইটা ধর একটা পারফোরেশন হয়ে গেছে, ওটাতে আমি কনজারভেটিভে তো অপেক্ষা করতে পারবো না, আমাকে সার্জারিতে যাইতে হবে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে ইন্টারসেপশনে আমরা বাচ্চাদের ক্ষেত্রে ফার্স্টে কনজারভেটিভ দিয়ে চেষ্টা করব। কিভাবে করব, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে তো সবকিছু দিবা, ফ্লুইড দিবা, এনজি দিবা, বমি করলে যা যা আছে এগুলা দিবা, কিন্তু আমরা কি করব, রিডাকশন করব। রিডাকশন কি দিয়ে করব, হয় বাতাস দিয়ে করব, নাহলে পানি বা বেরিয়াম। পানি মানে পানি তো এটা না হাইড্রোস্ট্যাটিক, এখানে হচ্ছে বেরিয়াম দিব, রিডাকশন করব। রিডাকশন মানে কি, এই জিনিসটা আটকায় আছে, এটাকে আমি খুলে ফেলার চেষ্টা করব। আমি যখন এদিক দিকে এটা ঢুকাইতে থাকবো, এই লুপটা আটকায় আছে তো, তাহলে আমাকে এদিক দিয়ে ঢুকাইতে হবে, বাতাস ঢুকাও বা বেরিয়াম ঢুকাও, এদিক দিয়ে ঢুকাবো। ঢুকানোর সময় একটা প্রেশার মেনটেন করতে হবে, অত প্রেশার টেশার গুলো তোমাদের জানা দরকার নাই, একটা প্রেশার দিয়ে ঢুকাই। তো ঢুকানোর সময় খুব জোরে প্রেশার দিতে পারবে না, জোরে প্রেশার দিলে এখানে তো অবস্ট্রাকশন আছে, তাহলে এই ডিস্টাল লুপটা ফেটে যাওয়ার চান্স থাকবে। সেজন্য আমরা ঢুকাবো, ঢুকানোর পরে আস্তে আস্তে দেখবো যে এই ফ্লুইডটা বা বাতাসটা এদিকে যাচ্ছে কিনা। ক্লস সাইনে দেখো এখানে যাচ্ছে না, এখানে আটকায় আছে, কারণ ও তো এমনি দেখছে, ডায়াগনোসিস করছে, ও তো এটা রিডাকশনের পারপাসে প্রেশার দিয়ে ঢুকায় নাই। তখন আমি প্রেশার দিয়ে ঢুকানোর চেষ্টা করব, তখন আমি ওভারকাম করতে পারবো। কিন্তু সবসময় করা যায় না, করা না গেলেও আমি প্রেশার বাড়াইতে পারবো না, আমাকে নির্দিষ্ট প্রেশার মেনটেন করতে হবে। যদি ছুটে যায়, ওই যে আইলিওসিকালের ওখানে আটকায় আছে, তাহলে হচ্ছে যদি ছুটে যায় ওটা দিয়ে তোমার ব্যাক করে স্মল ইন্টেস্টাইন ফ্লুইডটা,
তাহলে এটা আমি ইমেজিং দিয়ে দিচ্ছি। এখন বুঝছো নাসরিন? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। হোল প্রসিডিউরটা মানে কতটুকু যাচ্ছে, কখন যাচ্ছে, মানে রিডাকশন হচ্ছে কিনা, সেটা তো একটা পুরো মানে কম্পিউটারের মধ্যে দেখতে হবে, স্ক্রিনের মধ্যে দেখতে হবে। না, ওটা তুমি ইমেজিং এর মধ্যে দেখবা যে যাচ্ছে কিনা, ফ্লুইডটা মানে ব্যাকফ্লো করতেছে কিনা, তুমি ইয়ার যেটা দিচ্ছ বা বেরিয়াম যেটা দিচ্ছ এটা ব্যাকফ্লো করতেছে কিনা। যেমন এখানে এসে তো আটটায় আছে, ক্লসাইনে তো দেখতেছো না নিচে দিয়ে আর যাচ্ছে না বেরিয়ামটা, মানে অ্যাসেন্ডিং আর যাচ্ছে না, ওখানে আটটায় আছে। কিন্তু এখানে ক্ষেত্রে তুমি দেখবা বেরিয়াম সাদা বা বাতাসটা যাচ্ছে কিনা। সাথে সাথে শুধু এটা দিয়ে কনফার্ম করতে পারবে না, সাথে সাথে তোমাকে পেশেন্টের সিমটম ইমপ্রুভ করতেছে কিনা এগুলো দেখতে হবে। বুঝছো? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। শোনো, তোমাদেরকে আমি সবসময় বলি, আমরা তো ক্লাস তো অল্প সময় থাকে, তোমরা ফ্রেন্ডরা সবসময় থাকো, একজন আরেকজনকে সবসময় হেল্প করবা। বুঝা গেছে? কারণ এখানে অনেকেই কথা বলতেছেন, আমি বুঝতেছি না যে ওরা বুঝতেছি কিনা বা না বুঝতেছি কিনা, সেই জন্য একজন আরেকজনকে সবসময় হেল্প করবা। তাতে তোমারও প্র্যাকটিস হয়ে যাবে, যখন তুমি বলবা ওরও হেল্প হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, রিডাকশন করে ফেললাম, আবার আটকাই গেল। তো আমি কতক্ষণ ওয়েট করতে পারবো? খুব বেশিক্ষণ ওয়েট করা যাবে না, ঠিক আছে? যদি দেখি যে আমরা পেশেন্ট ডিটোরিয়েট করতেছে বা পেশেন্ট শকের দিকে চলে যাচ্ছে, কোনো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন থাকলে তো পেশেন্ট শকে চলে যাবে, তখন আমি ওয়েট করতে পারবো না, আমাকে ওপেন করে ফেলতে হবে। ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি ইনসিশন দিই? আমরা বড়রা তো মোটামুটি মিডলাইন ইনসিশন দিয়ে ঢুকি, বাচ্চাদের ক্ষেত্রে কিরকম ইনসিশন দেয়? ট্রান্সভার্স ইনসিশন দেয়। ঠিক আছে? ট্রান্সভার্স ইনসিশন দিব, ওদের ওদের এই একটুখানি ট্রান্সভার্স ইনসিশন দিলে ওদের ওয়াইড অফ এক্সপোজার অনেক বড় হয়ে যায়। ঠিক আছে? পুরোটাই তুমি এক্সপোজ করে ফেলতে পারবা। করার পরে এরপর কি করব, আমরা লুকটা দেখবো। এখন লুকটা তো এরকম আয় আছে, তাহলে তুমি এটা ছাড়াবো কিভাবে? তোমরা মানে জেনারেল নলেজে বলো তো কিভাবে ছাড়াবো? ম্যাম মাঝখান দিয়ে প্রেসার দিলে এটা, কোথায় মাঝখান দিয়ে কোনো কোথায় প্রেশার দিব? ট্রান্সভার্স, মাঝখান দিয়ে লুকটার মাঝখানে, মাঝখানটাতে এখানে? এখানে যেখানে মুখটা ঢুকছে হ্যাঁ 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 হ্যাঁ। নাকি লুকটা টান দিয়ে? এটা টান দিলে এটা চলে আসবে না? এটা যে ঝুঁকে আছে এটা টান দিলে চলে আসবে না? আমি ওইটার বলতেছিলাম যে মানে ওখান দিয়ে প্রেসার দিয়ে ওটা সরাই দিলেও তো মানে হবে। এই লুকটা যদি আমি টান দিই তাহলে তো এটা বের হয়ে আসবে না এখান থেকে? Yes, ma'am. Yes, ma'am. কিন্তু এই কাজটা করা যাবে না, ছিঁড়ে চলে আসবে। ফার্স্টে যেটা বলছিলে ওটাই ঠিক আছে, মাঝখানের যে মানে ও তো এতটুকু ঢুকে আছে, তাহলে আমি এতটুকু যখন ঢুকে আছে আমি এই জায়গাটাতে যদি এরকম প্রেসার দিই, ডিকম্প্রেস বলে এটাকে, ডিকম্প্রেশন করি, তাহলে ও এদিক থেকে আস্তে আস্তে একটু একটু করে বের হয়ে আসবে। তখন তুমি জেন্টলি টানো, কিন্তু পুল করা যাবে না, টানা যাবে না এটা কখনো। ঠিক আছে? ডিকম্প্রেশন করবা, এই জায়গা থেকে ডিকম্প্রেশন করে করে এটা আস্তে আস্তে করে বের করে আনো। বুঝা গেছে? এখন বের করে আনার Yes, পর ma'am. দেখা যাইতে পারে ওইখানে কালো হয়ে আছে, তুমি কনফিউজ যে এটা জ্ঞান হয়ে গেছে নাকি হয় নাই, তুমি কি? হুম, কি বলতেছিলাম? বলতেছিলাম আচ্ছা, ভাইবেল আর নন ভাইবেলের ডিফারেন্স তো পড়ছিলাম না, বলছিলাম কতদিন। এখন গাড়টা ভাইবেল আছে না নন ভাইবেল আছে এটা তুমি কিভাবে বুঝবা? বলে ফেলো, চটচট বলে ফেলো, সময় নেই। আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমার কাছে কনফিউজিং মনে হচ্ছে গাড়টা ভাইবেল কিনা, তাহলে তুমি কি করবা? একটা হট মপ দিবা, হট মপ, ওয়ার্ম অথবা ওয়ার্ম মপ। মপ বলে যে কি, এগুলাকে একটা বড় বড় একটা শীটের মতো থাকে, টাওয়ালের মতো, অপারেশনের সময় দেখবা, এগুলা দিয়ে বাউলটাকে এভাবে ধরে রাখবা, কারণ গরম দিলে কি জানি আমরা, গরম বাজলে হয়, ঠান্ডা বাজাইলে কি হয়? বুঝি নাই ম্যাম। কোয়েশ্চেনটা বুঝি নাই। গরম কেন দিচ্ছি, গরম মপ কেন দিচ্ছি এখানে? গরম ম্যাম মপ ব্লাড দিয়ে সার্কুলেশন বাঁচাইতে বাড়ার জন্য। হ্যাঁ, ব্লাড সার্কুলেশন বাড়ার জন্য, এটা ভ্যাসোডাইলেটেশন হবে। আমরা কোনো কিছুতে বরফ লাগাই না,
রক্ত জমাট বাঁধলে কেন? জি ব্লিডিংটা না হওয়ার জন্য, তাই কনস্ট্রিক্ট না? করবে। তাহলে এখানে হচ্ছে কি আমার ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য আমি হট মপ দিব, 10 মিনিট পর্যন্ত ওয়েট করবো। ইন দ্য মিন টাইম আমি অ্যানেস্থেশিয়াকে বলবো আপনি একটু অক্সিজেনটা বাড়াই দেন। অ্যানেস্থেশিয়াকে বলতে হবে আপনি একটু অক্সিজেনটা বাড়াই দেন। তাহলে যদি গাটটা ভাইবল থাকে তাহলে ওর ব্লাড সার্কুলেশন যখন হয়ে যাবে, ভালো হয়ে যাবে, বা কম্প্রোমাইজেশনটা যখন কমে যাবে, গাটটা দেখবা যে কি লাল হয়ে আসছে। ঠিক আছে? গাট ভাইবিলিটি কেমনে দেখবো? ওয়ার্ম মপ দিয়ে আমি পেঁচায় রাখবো 10 মিনিট, সাথে অক্সিজেনটা বাড়াই দিব। তাহলে দেখবো। এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে? গাটের কন্টিনিউশন এটা পুরোটা, ধরো এইটুকু মাঝখানের এইটুকু অংশ আমার কালো হয়েছিল। কালো মানে ওরকম কালো না, তুমি যখন একদম এস্টাবলিশ গ্যাংগ্রিন হয়ে যাবে তুমি চোখে দেখবা, ওটা তোমার আর বাঁচানোর কোনো প্রশ্নই আসে না। যখন তুমি কনফিউজ থাকবে যে এটা মরে গেল নাকি বেঁচে আছে, তাহলে ধরো এইটুকু অংশ নাই, এইটুকু অংশ তোমার কাছে কনফিউশন হচ্ছে, তাহলে তুমি রিচেক করবা কিভাবে? আমি এই জায়গায় একটা টোকা দিব, টোকা দিলে পেরিস্টালসিসটা স্টিমুলেশন করলাম, তখন পেরিস্টালসিস হতে থাকবে, তুমি ভিজিবল পেরিস্টালসিস দেখতে পাবে। এই পেরিস্টালসিস এখান থেকে ওভারকাম হয়ে যদি এই জায়গায় আসে, মানে যে জায়গা কনফিউশন, ওই কনফিউশন সাইড ওভারকাম করে যদি এইখানে চলে আসে, তখন তুমি বুঝবা যে না ঠিক আছে, গাটটা ভালো আছে, একটু কালো হয়ে আছে কিন্তু পরে ঠিক হয়ে যাবে, কারণ তুমি আরো অবস্ট্রাকশনটা ছুটাই দিস। বুঝা গেছে? ক্লিয়ার? কিন্তু পেরিস্টালসিস Yes, তোমার ma'am. এখান থেকে ওভারকাম করে এখানে দেখতে হবে, এখানে আসছে কিনা এটা দেখতে হবে। আচ্ছা গেল। আর যদি ভাইরাল না থাকে তখন আমি কি করব? এইটুকু অংশ আমি কেটে ফেলে দিব, কেটে এটা অ্যানাস্টোমোসিস করে দিব। রিসেকশন এন্ড অ্যানাস্টোমোসিস, দুইটা মাথাটাকে জোড়া লাগাই সেলাই করে দিব। বুঝা গেছে? এই হচ্ছে আমার সার্জিক্যাল ট্রিটমেন্ট। আর কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো। আছে? না থাকলে পার্সেন্টেজ বুঝছো সবাই? নাসরিন বুঝতে পারছো? না বুঝলে আমাকে পরের ক্লাসে জিজ্ঞেস করবো। কি বুঝছো? আর কোনো কোয়েশ্চেন আছে? সবাই ঘুমাচ্ছে, আমার ঘুমাই গেছে বুঝতে নাকি? পারছি। আজকে অ্যাবসেন্ট কে বলে? 18, 21। 18, 21 অ্যাবসেন্ট? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের তো আর ক্লাস নাই পরে ম্যাম ডি মাসে গ্রুপে দেখা 13। হবে ইনশাআল্লাহ। না কারো নাই তো, সবার ম্যাম তো ডি গ্রুপ, সবার তো আরএফএসটি, ডি গ্রুপ। কারো তো না, ডি গ্রুপেরও নাই। কে বলছে তোমাদের ডি গ্রুপের ম্যাম আছে? ডি গ্রুপে ও আচ্ছা প্রেজেন্ট। ডি গ্রুপ কে অ্যাবসেন্ট কে? 39। 39। আচ্ছা, তোমাদের আরএফএসটি হবে? না ম্যাম। যোগাযোগ করছো? কলেজ ম্যাম খুললে হবে বলছে। হ্যাঁ কি করবে? কলেজ খুললে হবে বলছে। 1 মাস কি করবা? আমি অফলাইনে ক্লাস স্টার্ট হলে হবে এটা বলছি। ও তাহলে এখানে ক্লাসটা আর হবে না? ওটা কোনো ইনস্ট্রাকশন দিছে? স্টার্ট হয়নি ম্যাম কলেজ কখন খুলবে সেটাই তো বলে নাই এখনো। না আমি তোমার বুঝাইতে পারি নাই, এই যে 1 মাস যে তোমাদের ক্লাস নাই ওটার ব্যাপারে কিছু বলছে যে এখানে ক্লাস হবে কি হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে পরের মাস থেকে দেখা হবে আর কি, 29 তারিখ থেকে মনে হয় তোমাদের আবার ক্লাস। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন থাকলে তাহলে পড়ালেখা করো বসে বসে, আর কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করি, আমি সবসময় অ্যাভেলেবেল আছি, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করি। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।